এবার স্কারলেটের শরীর তো প্রচন্ড খারাপ হয়ে পড়ে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে যায় এবং জেসন তাকে বাড়ি নিয়ে আসে। আসলে কিছুক্ষণ আগে স্কারলেট তার হৃদয় থেকে রক্ত নিয়েছিল ওষুধ বানানোর জন্য, তাই জন্যই সে দুর্বল হয়ে পড়েছিল। এবার স্কারলেটকে এরকম অবস্থায় দেখে জেসন তো খুবই চিন্তিত হয়ে পড়েছিল এবং সে বারবার বলতে থাকছিল যে এলেনর, আমি তোমাকে আবারও একবার হারাতে চাই না। আসলে জেসনের মুখ থেকে চিন্তায় স্কারলেটের আসল নামটা বেরিয়ে পড়েছিল। এবার চিকিৎসক এসে স্কারলেটকে চেক করে এবং চিকিৎসক বলে এই যে তার হার্টে এরকম একটা ক্ষত রয়েছে, কিন্তু যে সেটা কি থেকে হয়েছে বা কিভাবে হয়েছে সেটা তো জানা যায় না। এবার জেসন তো স্কারলেটের গার্ডদের উপর রাগ করতে থাকে যে তোমাদেরকে গার্ড হিসেবে রাখা কেন হয়েছে, তোমরা এতটুকুও জানো না যে ওর এই আঘাতটা কি করে লাগলো। এবং তখনই স্কারলেটের জ্ঞান ফেরে এবং স্কারলেট বলে যে জেসন, তুমি ওদেরকে বকাবকি করো না, তুমি ওদেরকে এখন এই ঘর থেকে যেতে বলো। এবং জেসন তো বলতে থাকে যে স্কারলেট, তোমার এই এমনটা কি করে হলো, তোমার এই বুকের ক্ষতটা এমন কি করে হলো, এমন কে করলো, তোমাকে কে কষ্ট দিয়েছে, তুমি আমাকে সবকিছু বলো। এবং স্কারলেট বলে যে এটা আমি নিজেই করেছি, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো সত্যি করে, আমি যখন অচেতন অবস্থায় ছিলাম তুমি তখন আমাকে কি নাম ধরে ডাকছিলে। এবং জেসন তো বলে উঠেছে কি নাম ধরে ডাকছিলাম, আসলে আমি তো স্কারলেট বলেই ডাকছিলাম, তুমি হয়তো কিছু ভুল শুনেছো। স্কারলেট বলে যে না, আমি অজ্ঞান ছিলাম ঠিকই, কিন্তু তারপরেও আমি স্পষ্ট শুনেছি, আমি ভুল শুনতেই পারি না, তুমি আমাকে এলেনর নাম ধরে ডাকছিলে। এবং জেসন বলে যে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমি তোমাকে সেই নামেই ডেকেছি। স্কারলেট তখনই বলে উঠেছে মানে তুমি জানো যে আমি যে কে, আমি যে আসলে স্কারলেট নই, আমি যে এলেনর, তার মানে তুমি আমাকে বাঁচিয়েছিলে। এবং জেসন স্কারলেটের হাত ধরে বলে যে হ্যাঁ আমি তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু আমার বাঁচাতে যেতেও অনেক দেরি হয়ে গেছিল, ততক্ষণে তোমাকে ওরা ক্ষত বিক্ষত করে তো ওরা মেরে ফেলেছিল। এবার স্কারলেট তো বলে উঠেছে কিন্তু আমরা তো একে অপরকে চিনতামও না। এবং জেসন বলে যে আমি তোমাকে আগেও বলেছি যে তুমি আমাকে চিনতে না ঠিকই, কিন্তু আমি তোমাকে চিনতাম, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। স্কারলেট বলে যে আমাদের দেখা কোথায় হয়েছিল। এবং জেসন বলে যে আমাদের দেখা টাইটার ভিলেজে হয়েছিল, কিছু দস্যুরা ইয়াম সাম্রাজ্যের লোককে ধরে নিয়ে গেছিল এবং সেখানে তুমি আমাদের বাঁচাতে এসেছিলে, সেখানেই আমি তোমাকে প্রথম দেখেছি এবং প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি বিয়ে করলে আমি তোমাকেই করব, কিন্তু তারপর আমি ইয়াং সাম্রাজ্যে ফিরে আসি এবং এখানকার নানা রকম রাজনৈতিক বিষয়ে জড়িয়ে পড়ি। মহারাজও তার মধ্যে আমাকে এই বিষ দিয়ে দেন, যার ফলে এই বিষের জ্বালায় আমি জর্জরিত ছিলাম, তোমার ওদিকে যাওয়ার আমি সময় পাইনি। এমন করেই 2 বছর কেটে যায়। তারপরে হঠাৎ আমি জানতে পারি যে এলেনর মারা গেছে এবং তখনই আমি সেখানে বাঁচানোর সিদ্ধান্ত নিই। এবং স্কারলেট তো তখনই বলে উঠেছে তাহলে তুমি আমাকে কি করে বাঁচালে। এবং জেসন বলে যে আমি পশ্চিম ঝৌ প্রদেশে একজন তান্ত্রিককে খুঁজে পেয়েছিলাম এবং সেই আমাকে তোমাকে বাঁচাতে সাহায্য করেছে। এবং স্কারলেট তখনই বলে যে জো সাম্রাজ্যের তো ইয়াং সাম্রাজ্যের শত্রু, তাহলে তার একজন তান্ত্রিক তোমাকে কেন সাহায্য করবে, তার বদলে তোমাকে কি দিতে হয়েছে বলো। এবং তখনই আমরা ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখতে পাই। এই পশ্চিম জো সাম্রাজ্যের এই তান্ত্রিকটি জেসনকে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু তার একটি শর্ত ছিল, সে জেসনকে দিয়ে একটি প্রমিস করিয়ে নিয়েছিল যেন জেসন কখনো জো সাম্রাজ্যকে অ্যাটাক না করে এবং যেন জেসন কোনোদিনও সন্তান না নেয়, অর্থাৎ সে যেন কোনোদিনও বাবা না হয়। সন্তান না নেওয়ার অর্থ হলো সে কোনোদিনও রাজা হবে না বা তার কোনো বংশধর থাকবে না, সুতরাং তার সাম্রাজ্য বাড়ানোর যে আকাঙ্ক্ষা সেটাও থাকবে না। সেই প্রমিসের সাহায্যে জেসন স্কারলেটকে বাঁচিয়েছিল, কিন্তু জেসন এই কথাটা স্কারলেটের কাছে চেপে যায় এবং সে শুধু বলে যে আমি আসলে কোনোদিন ওদের ওপর আক্রমণ করব না, এই প্রমিসেই আমি তোমাকে বাঁচিয়েছি। এবং স্কারলেট তো এই কথা শুনে অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে, কারণ যে একজন শাসক, যে একজন যোদ্ধা, তার কাছে সাম্রাজ্য বিস্তারই হচ্ছে তার জীবনের লক্ষ্য, এরকম একটা লক্ষ্য ত্যাগ দিয়েছে স্কারলেটকে বাঁচানোর জন্য। এবং স্কারলেট তখনই জেসনকে কিস করে এবং তখনই আবার স্কারলেটের বুকের ব্যথাটা চাগার দিয়ে ওঠে। জেসন বলে যে বুকের ব্যথাটা কেন হচ্ছে এবং স্কারলেট তখনই বলে যে এই বুকের রক্ত দরকার ওই প্যারাসাইট গুলোকে খাওয়ানোর জন্য, ওই প্যারাসাইট গুলোকে বড় করার জন্য, যে প্যারাসাইট গুলো কিনা তোমার বিষের অ্যান্টিডোট আমি তৈরি করব। তুমি একবার আবার প্রাণ বাঁচিয়েছো, এবার আমি তোমার প্রাণ বাঁচাবো। এবং এই বলেই জেসন স্কারলেটকে হাগ করে। এবার আমরা পরের দিনের রাজসভার দৃশ্য দেখতে পাই এবং রাজার জায়গায় আমরা যুবরাজ ত্রিমঠিকে দেখতে পাই এবং রাজসভায় তো ইয়াংশুকে
ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল এবং যুবরাজ ত্রিমঠি বলে যে ইয়াংশুর কি দোষ, এবং তখনই জেসেন পুরোটাই এক্সপ্লেন করে যে ইয়াংশু এতদিনে কি করেছে এবং তার জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবং সেখানে আমরা ইয়াংশুর বাবাকেও দেখতে পাই যে কিনা রাজসভার একজন মিনিস্টার ছিল, এবং ইয়াংশুর বাবা তখনই বলতে থাকে যে দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, কিন্তু অবভিয়াসলি ক্ষমা তার আর প্রাপ্য ছিল না। এবার ইয়াংশু তো সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তখনই সেখানে রাজমাতা আসে, এবং ইয়াংশুর বাবা তো রাজমাতার ভাই ছিল, এবং রাজমাতা তো তখনই বলে উঠেছে জেসেন তুমি যেটা করছো তুমি কিন্তু সেটা ঠিক করছো না, তুমি আমার ভাইয়ের বংশ নষ্ট করার চেষ্টা করছো, তুমি একটা অত্যন্ত বাজে লোক। এবং জেসেন তো তখনই বলে যে আমি কারোর বংশই ধ্বংস করার চেষ্টা করছি না, আমি কেবল মাত্র ল অনুযায়ী যেটা করার দরকার আমি সেটাই করছি। এবং তখনই রাজমাতা তার ছেলে যুবরাজ ত্রিমঠিকে বলতে থাকে যে ত্রিমঠি তুমি এটা কি করে করছো, যতই হোক সে তো তোমার আত্মীয়। এবং ত্রিমঠি বলে যে রাজমাতা আমি একজন মহারাজ হিসেবে তো আমাকে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে। এবং রাজমাতা তখনই বলে যে জেসেন আর 5 দিন পর তোমার মধ্যে সেই বিষের প্রক্রিয়া আবার শুরু হবে, আমিও দেখবো যে কে কার কাছে হার মানতে বাধ্য হয়। এবং এই বলে তো রাজমাতা খুব অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, এবং জেসেন তখনই তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে আমার আরো কিছু বলার আছে, শুধুমাত্র ইয়াংশু না আমার ইয়াংশুর বাবাকে নিয়েও কিছু বলার আছে। এবং তখনই জেসেন সেখানে ইয়াংশুর বাবার যে সমস্ত কীর্তিকলাপ ছিল, করাপশন গুলো করেছিল তার প্রমাণগুলো হাজির। যখন বন্যা হয়েছিল তখন রিলিফ ফান্ডের টাকা ইয়াংশুর বাবা মেরে দিয়েছিল, এবং সেই টাকা মেরে দেওয়ার ফলে প্রায় 800 লোক মারা যায়, 800 নিরীহ লোক, যার জন্য কিনা ইয়াংশুর বাবাই দায়ী ছিল। এবং তার সব প্রমাণ জেসেন সেখানে হাজির করে, এবং ইয়াংশুর বাবাকেও তো সঙ্গে সঙ্গে বন্দি বানানো হয়। ইয়াংশুর বাবা তো বলতে থাকে যে দিদি আমাকে বাঁচাও, কিন্তু রাজমাতারও তখন আর কিছুই করার ছিল না। রাজমাতা বলে যে এই পাপ তুমি করেছো, তাই এর ভরপাইও তোমাকেই করতে হবে, আমার আর কিছু করার নেই। এবং জেসেন তখনই বলে যে শুধুমাত্র ইয়াংশুর বাবা না, চেন পরিবারের সমস্ত সদস্য কিছু নারী নক্ষত্র আমার জানা আছে, সুতরাং তারা যেন আমাকে আর জ্বালাতন না করতে আসে। আর রাজমাতা আমি আপনাকে সাজেস্ট করব যে আপনিও কিছুদিন আর ঘর থেকে বেরোবেন না। এবং ইনডাইরেক্টলি রাজমাতাকেও গৃহবধূ করে ফেললো, কারণ রাজমাতাও তো ওই একই পরিবারের অংশ ছিল, অর্থাৎ ইয়াংশু পরিবারের অংশ। এবং ত্রিমঠি অর্থাৎ যুবরাজেরও সেখানে কিছুই করার ছিল না, এবং তার কাছে আর্মিরও কোনো ক্ষমতা ছিল না, আর্মির বেশিরভাগ ক্ষমতা তো জেসিনেরই ছিল। এবং ত্রিমূর্তি তো সঙ্গে সঙ্গে বলে যে জেসেন তুমি কি আমাকে সরিয়ে রাজা হতে চাইছিল, তার জন্য তুমি এমনটা করছো। এবং জেসন বলে যে না, আমার স্ত্রীর বিরুদ্ধে যারা কোনো রকমের কনস্পিরেসি করবে আমি তাদেরকে সবাইকে এমনই শাস্তি দেব, রাজা হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই, তুমি যতদিন চাও তুমি রাজা হয়েই থাকো, কিন্তু আমার কথা সবসময় শুনে চলবে, তাহলেই তোমাকে বিপদে পড়তে হবে না। অর্থাৎ জেসেন এবার থেকে যুবরাজকে ইনডাইরেক্টলি কন্ট্রোল করতে থাকে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে স্কারলেট জেসেনের জন্য যে ওষুধটি তৈরি করছিল সেটিতে প্রায় তৈরি হয়ে গেছিল, এবং সেই ওষুধটি স্কারলেট জেসেনকে খেতে দেয়। স্কারলেট বলে যে এই ওষুধ খাওয়ার পর তোমার যন্ত্রণা আরো 100 গুণ বেড়ে যাবে, কিন্তু এই যন্ত্রণা তোমার ওই বিষটাকে মেরে ফেলতে সাহায্য করবে। এবং জেসেন বলে যে কোনো ব্যাপার না, তুমি আমার সাথে থাকলে আমি সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারবো। এবং জেসেনের তো প্রচন্ড শরীর যন্ত্রণা করতে শুরু করে, এবং স্কারলেট তার হাত ধরে তার নিজের শক্তি প্রদান করে যাতে সেই যন্ত্রণা সহ্য করতে পারে। এবং তখনই জেসেনের শরীর থেকে সেই বিষাক্ত কালো রক্ত বেরিয়ে আসে, এবং আমরা বুঝতে পারি যে জেসেন এবার প্রয়োজন ফ্রি হয়ে যায়। এবং জেসেন তো স্কারলেটকে দেখে বলে যে সত্যি করে বলো তুমি এটা কোনো স্বপ্ন নয় তো? এবং স্কারলেট বলে যে একদমই না। জেসেন বলে যে সত্যি আমার ভাবতে অবাক লাগছে, যাকে আমি এত ভালোবাসিছি, যাকে পাওয়ার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, সে আমার কাছেই রয়েছে। এবং জেসেন স্কারলেটকে কিস করে এবং তারা রোম্যান্স করতে শুরু করে। এবার আমরা দেখতে পাই যে নানজাও প্রদেশে দূতেরা তো এখানে চলে এসেছিল, অর্থাৎ ইয়াং সাম্রাজ্যে চলে এসেছিল, এবং সেই দূতদের মধ্যে ছিল এলেনরের স্বামী জানফু, যে কিনা এলেনরকে বিষ খাইয়ে বিয়ের রাতে মেরে ফেলেছিল। এবার সেই সবাই যখন স্কারলেট আর জেসেন ঢোকে, জানফু তো এলেনর অর্থাৎ স্কারলেটকে দেখতে পায়, এবং সে স্কারলেটকে দেখে প্রচন্ড চমকে যায় যে এলেনর এখানে কি করছে। এবং পরক্ষণে যে জানফু ভাঙে যে না না, এটা নিশ্চয়ই এলেনর নয়, এটা নিশ্চয় অন্য কেউ হবে। এবং তারপরেও সে কিছুতেই এলেনরের দিক থেকে নজর সরাতে পারছিল না, অর্থাৎ
স্কারলেটের দিক থেকে। এবং জেসন তো বলে যে কি ব্যাপার, তুমি তো আমার স্ত্রীর দিকে নজরই সরাচ্ছ না। এবং জানফু তখনই সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ক্ষমা চেয়ে বলে আসলে ওনাকে দেখতে পুরোপুরি আমার মৃত স্ত্রীর মতো, তাই জন্য আমি ওনার থেকে চোখ সরাতে পারছিলাম না। এবং সেখানে আসা নানজাও প্রদেশের অন্য লোকেরাও তো বলে যে হ্যাঁ হ্যাঁ, আসলে ও তো ওর মৃত স্ত্রীকে ভীষণ ভালোবাসতো, তাই জন্যই হয়তো আপনাকে দেখে এমনটা করছে, ওকে ক্ষমা করে দেবেন। এবং স্কারলেট তো মনে মনে ভাবে যে ও ওর স্ত্রীকে ভীষণ ভালোবাসতো, তো এতই যত ভালোবাসতো তাহলে আমার উপর এত অত্যাচার কি করে করেছিল, আমি অন্ধ ছিলাম যে আমি ওকে বিশ্বাস করেছিলাম। এবার জেসেন তো তখনই বলে ওঠে যে ও তাই, তা আমি তো শুনেছিলাম জানফুর সাথে নাকি নানজাও প্রদেশের রাজকুমারী এলেনরের বিয়ে ঠিক হয়েছিল, তারা নাকি আবার ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসতো। তা নানজাও প্রদেশের রাজকুমারী এলেনর তো ক্যারাটেতে ভীষণ ভালো ছিলেন, তা জানফু কি ক্যারাটের কিছু অংশ জানেন? এবং জানফু তখনই বলে ওঠে আমি ওই একটু আধটু জানি আর কি। এবং তখনই জেসেন একটা অদ্ভুত কথা বলে, জেসেন বলে যে আমার রানী স্কারলেটও ক্যারাটেতে ভীষণ ভালো, তুমি যদি স্কারলেটকে হারাতে পারো তাহলে তোমাদের যা যা শর্ত আছে আমি সব কিছু মেনে নেব। এবং জানফু তো অতটাও ভালো ছিল না যুদ্ধবিদ্যায়, তাই জানফু মনে মনে ভাবে যে হ্যাঁ বেকার বেকার এইসব ঝামেলায় পড়ে কি লাভ। কিন্তু বাকি লোকেরা বলে ওঠে যে আরে ও তো একটা মহিলা, তুমি যাও না ওর সাথে করো লড়াই, তুমি তো এমনিতেও জিতে যাবে এবং আমাদেরও যা উদ্দেশ্য সেগুলো সফল হবে। তাই তাদের কথা শুনে জানফু স্কারলেটের সাথে কম্পিটিশনে রাজি হয়ে যায়। স্কারলেট তার প্রথম মুভেই জানফুকে পুরো কাত করে দেয় এবং স্কারলেট এমন একটা মুভ দেয় জানফুর উপরে যেটা দেখে সবাই থাকা সকল সদস্যের চোখ তো পুরো উপরে উঠে যায়। এবার জানফু স্কারলেটকে দেখে তো প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এই যুদ্ধবিদ্যা একমাত্র এলেনরই জানতো। এবং জানফু বলে ওঠে যে তুমি সত্যি করে বলো যে তুমি কে, তুমি কি এলেনর? এবং তখনই জেসেন বলে ওঠে যে না, ও হচ্ছে এলেনরের একমাত্র শিষ্য। এবার জানফু তো মনে মনে ভাবে যে হ্যাঁ সত্যি তো, আমি নিজের হাতে এলেনরকে টর্চার করে মেরেছি, এটা এলেনর কিভাবেই বা হবে, আমি নিজেই তোকে খবর দিয়েছি, এটা নিশ্চয়ই এলেনর নয়, হয়তো ওদের দুজনের মধ্যেই মুখের হয়তো কিছু মিল রয়েছে। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে কিভাবে জানফু এলেনরকে টর্চার করেছিল, তার মুখ পুরোই বিগড়ে দিয়েছিল, মানে একটা অমানুষের মতো তার উপরে অত্যাচার করা হয়েছিল। এবং তখনই স্কারলেট বলে যে আমি হচ্ছি এলেনরের একমাত্র শিষ্য এবং আজকে এলেনরের মৃত্যুর বদলা আমি নেব। এবং বাকিরা তো সবাই বলে ওঠেছে কিন্তু মৃত্যুর বদলা কেন, জানফু তো এলেনরকে মারেনি, জানফু তো এলেনরকে ভালোবাসতো, তাহলে আবার কিসের বদলা? এবং তখনই স্কারলেট বলে যে এলেনর সত্যি অন্ধ ছিল, ও অন্ধের মতো জানফুর প্রেমে পড়েছিল, কিন্তু এলেনর জানতো না জানফু একটা স্বার্থপর লোক। তবে আমি তোমাদের এগেস্টে কিছু করব না যদি তুমি আমাদের শর্ত মেনে নাও। আমার প্রথম শর্ত হচ্ছে যে জানফুকে আমরা কয়েদ করব। এবং বাকি লোকেরা তো জানফুর বলিদান দিয়ে দেয়, কারণ তারা জানতো যে জানফু এমনিতেও অকম্যের ঢেকি, সুতরাং ওকে যদি ওরা বন্দি করতে চায় করুক, আমাদের নিজেদের কাজ হলেই হবে। নানজাও প্রদেশের দূতেরা বলে যে লর্ড জেসেন, এবার তো আপনারা জানফুকে বন্দি করে নিয়েছেন, তাহলে আপনারা আমাদের সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করবেন তো? এবং জেসেন বলে যে নিশ্চয় করব, কিন্তু আমার আরো একটা শর্ত আছে। আমি যা বুঝলাম আপনাদের মধ্যে শক্তিশালী কোনো যোদ্ধাই নেই, তাই জন্য আমার শর্ত হচ্ছে আমি আপনাদের সেনাবাহিনী ধার দেব, কিন্তু সেই সেনাবাহিনীর লিডার হবে আমার স্ত্রী স্কারলেট। এবং বাকিরা তো বলে ওঠে যে এটা কিভাবে সম্ভব, একটা মহিলা কিভাবে আমাদের লিডার হবে? এবং জেসন তো বলে যে এটাই আমার শর্ত, তাহলেই আমি তোমাদের সাহায্য করব, না হলে নয়। ফলে নানজাও প্রদেশের দূতেরা এতেই রাজি হয়ে যায়। এবার আমরা দেখতে পাই স্কারলেট তো জানফুকে বন্দি করে রেখেছিল এবং সে জানফুর ওপর চাবুক চালাচ্ছিল। জানফু বলে ওঠে যে তুমি আমার সাথে এমন কেন করছো, আমরা তো একে অপরকে চিনিই না, আমি কোনোদিন তোমাকে দেখিনি, তুমি কি এলেনরের বদলা আমার থেকে নিচ্ছ? আমি তো এলেনরকে ভালোবাসতাম। এবং তখনই স্কারলেট বলে ওঠে যে জানফু, তোমাকে দেখলে আমার বমি পাই, তুমি নাকি এত বছর আমাকে ভালোবেসেছো আর আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে চিনতে পারছো না? জানফু বলে যে কি, তুমি এলেনর? এটা হতেই পারে না। স্কারলেট বলে যে কেন হতে পারে না, তুমি বিশ্বাস করতে পারছো না যে আমি এলেনর? কারণ তুমি তো নিজের হাতেই আমাকে মেরেছো, তাই না? তুমিই তো বিয়ের রাতে সেই বিষাক্ত ড্রিঙ্ক আমাকে খাইয়েছিলে, তারপর আমাকে বন্দি করে আমাকে টর্চার করেছিলে,
জানফু বলতে থাকে যে কিন্তু তুমি তো মারা গেছিলে, আমি তোমাকে নিজে কবর দিয়েছি, তুমি বেঁচে উঠলে কি করে? এবং স্কারলেট তখনই বলে যে কারণ ভগবানও চায়নি যে আমি মারা যাই, তাই জন্য আমি ফেরত এসেছি। এবং তখনই জানফু বলে যে এলেনর, এই সমস্ত আমি কিছু করতে চাইনি, আসলে এইসব তোমার ভাই আমাদের মহারাজাই এইসব করতে বলেছিল এবং এলেনরের ভাই জানফুকে দিয়ে এই সমস্ত করিয়েছিল, এলেনরকে মারিয়েছিল। কারণ এলেনর একজন বিখ্যাত যোদ্ধা ছিল এবং লোকজনের ভিতরেও খুব পপুলার ছিল, তাই এলেনর যতদিন বেঁচে থাকবে তার ভাই কখনোই রাজা হতে পারতো না, রাজা হলেও সে কখনোই লোকজনের সম্মানটা পেত না, তাই জন্যই সে এলেনরকে মারিয়েছিল এবং এলেনরকে খুবই বাজেভাবে কবর দিয়েছিল অসম্মানের সাথে শহরের বাইরে। এবং মৃত্যুর পর তার অন্তত যে সম্মানটা পাওয়ার কথা সে সম্মানটুকুও তাকে দেওয়া হয়নি। এলেনর বা স্কারলেট তখনই বলে ওঠে যে আমার ভাইয়ের কথা তো আমি ভুলিনি, কিন্তু তোমাকেও আমি তোমার উচিত শিক্ষা দেব, তুমি আমাকে যে টর্চার করেছিলে তার 100 গুণ আমি তোমাকে ফিরিয়ে দেব, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, তোমাকে আমি একটু একটু করে মারবো। এবার এই বলে স্কারলেট সেখান থেকে বেরিয়ে আসে। এবার সেখান থেকে বেরিয়ে এসে স্কারলেট তো জেসনের সাথে কথা বলছিল এবং স্কারলেট বলে যে জেসন তুমি কি চাও যে এই সুযোগে আমি নানজাও সাম্রাজ্য দখল করে নিই? এবং জেসন বলে যে দেখো আমার তো কোনো আর বংশধর হবে না, তাই এই নিয়ে আমার কিছু বলার নেই। এবং তখনই স্কারলেট বলে যে কেন, তোমার দেহে তো কোনো বিষ নেই, তাহলে বংশধর হতে সমস্যা কোথায়? এবং জেসন তো তখনও স্কারলেটকে সত্যিটা বলে না যে সে আসলে তান্ত্রিককে কথা দিয়েছিল। এবং জেসন বলে যে তাহলে হয়তো এটাই আমার ভবিতব্য। এবং স্কারলেট বলে তাহলে তুমি এত কষ্ট করে এত কিছু কেন করলে, তাহলে সাম্রাজ্য বাড়িয়ে কি লাভ? এবং জেসন বলে যে এবং আমি কেন করলাম, কারণ নানঝাও প্রদেশের খুব সুন্দর কিছু পাহাড় রয়েছে, সেখানে খুব সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে, আমি চাই তুমি আর আমি বয়সকালও যেন সেখানে গিয়ে থাকতে পারি, তাই জন্যই করলাম। এবং স্কারলেট তো বলে যে ও তাই, ঠিক আছে আমি নানঝাও প্রদেশ দখল করব। এবার রাতের বেলা স্কারলেটের সঙ্গে কেনের দেখা হয় এবং স্কারলেট তো আসলে বুঝতে পেরেছিল যে জেসন কিছুতে একটা তার থেকে লুকোচ্ছে। এবং স্কারলেট কেনকে জিজ্ঞাসা করে যে আমাকে সত্যি করে বলো যে জেসন কি কথা দিয়ে ওই ত্রান্তিকের কাছে আমাকে বাঁচিয়েছিল। এবার কেন তো বলে ওঠে যে আমার প্রাণ চলে যাক তবুও আমি বলতে পারবো না। এবং স্কারলেট সঙ্গে সঙ্গে কেনের গলায় ছুরি ধরে বলে যে সত্যিটা তোমাকে বলতেই হবে। কিন্তু কেন বলে যে না, আমি যদি মরেও যাই তাহলেও আমি বলবো না। এবং স্কারলেট বুঝতে পারে যে কেন তাহলে এত সহজে মুখ খুলবে না, তাই স্কারলেট তখনই সেই ছুরি নিয়ে নিজের গলাতেই ধরে। এবং এই দৃশ্য দেখে কেন তো ভয় পেয়ে যায় এবং সে স্কারলেটকে সমস্ত সত্যি কথা বলে যে জেসন তান্ত্রিককে কথা দিয়েছিল যে সে কখনোই কোনো বংশধর নেবে না। সত্যিটা জানার পর স্কারলেট তো ভীষণ ইমোশনাল হয়ে যায় যে এত কিছু তার জন্য একটা মানুষ কিভাবে করতে পারে। সে সঙ্গে সঙ্গে জেসনের কাছে ছুটে যায় এবং তাকে জড়িয়ে ধরে এবং তাকে জড়িয়ে সে কাঁদতে শুরু করে। মানে যে স্কারলেট এতক্ষণ এত শক্ত ছিল, এত স্ট্রং ছিল এবং সবকিছু মোকাবেলা করছিল, শেষ পর্যন্ত সেও ইমোশনাল হয়ে পড়ে এবং সে জেসনকে কিস করে। এবার স্কারলেট তো বলে যে তুমি কি বোকা, তুমি ওই ত্রান্তিককে কথা দিয়েছো যে তুমি কোনো বংশধর নেবে না, এটা কিভাবে সম্ভব? এবং জেসন তো বলে যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এবং স্কারলেট বলে যে তুমি চিন্তা করো না, কখনো তোমাকে কষ্ট দেব না, সারা জীবন তোমার সাথেই থাকবো। এবং এই পরে তারা তো রোমান্স করতে লেগে যায়। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। এবার আমরা দেখতে পাই যে জেসন এবং স্কারলেট নানঝাও প্রদেশ আক্রমণ করেছিল এবং তারা নানঝাও প্রদেশ দখল করে, যেখানে রাজা ছিল এলেনরেরই ভাই, যে কিনা আসলেই এলেনরের মৃত্যুর পিছনে প্রধান মাথা ছিল। এবং সে তো এলেনর এবং স্কারলেটকে দেখেই বলে ওঠে যে তুমি একটা মহিলা হয়ে যুদ্ধ করছো। এবং জেসন তখনই বলে যে কেন, ও আমার স্ত্রী, ও মহিলা হয়ে জেনারেল হবে, ও মহিলা হয়ে যুদ্ধ করবে, দরকার হলে ও প্রথম মহিলা সম্রাজ্ঞীও হবে, সেখানে তুমি বলার কে? এবং নানঝাও সাম্রাজ্যের রাজা এলেন বলে ওঠে যে আসলে তোমার স্ত্রীকে দেখতে আমার পুরনো এক বন্ধুর মতো। এবং জেসন বলে যে কার মতো? তোমার বোনের মতো, যাকে কিনা তুমিই মেরে ফেলেছিলে। এবং এই কথা শুনে তো এলেন প্রচন্ড ট্রিগার হয়ে যায় এবং সে বলতে থাকে যে ও যদি আমি না মারতাম তাহলে আমি কোনোদিনও রাজা হতে পারতাম না, সবাই ওকেই পছন্দ করত, ছোটবেলা থেকে ও সব কিছুতে আমার থেকে বেশি ভালো ছিল। এবং তখনই স্কারলেট বলে ওঠে যে ভাই সত্যিই তুমি আমার সাথে এমন কি করে করতে পারলে, এক মায়ের পেটে থেকে তো আমরা জন্ম নিয়েছিলাম। এবং এলেন বলে ওঠে যে এলেনর তুমি এসেছো? স্কারলেট বলে যে না, এলেনর তো তোমার হাতেই মারা গেছে, আমি স্কারলেট, এটাই আমার নতুন পরিচয়। এবং এলেনরের ভাই তো এলেন বুঝতে পারে যে সে স্কারলেটের সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না এবং সে পাগলের মতো হাসতে হাসতে তলোয়ার দিয়ে
নিজের গলা নিজেই কেটে ফেলে এবং এখানে স্কারলেট এবং এলেনর দুজনেরই প্রতিশোধ পর্ব শেষ হয় এবং জেসন তো বলে ওঠে, তাহলে আমরা রিটার্ন করে এবার কি আমরা ঝর্ণার কাছে গিয়ে বাস করতে পারি? স্কারলেট বলে যে হ্যাঁ নিশ্চয়ই, এবং এখানেই আমাদের এই রিভেঞ্জ ড্রামাটা শেষ হয়। তোমরাই কমেন্ট করে বলো যে এলেনর বা স্কারলেট কি সঠিকভাবে রিভেঞ্জ নিতে পেরেছে এবং তোমাদের এই রিভেঞ্জ ড্রামাটি কেমন লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না এবং দেখা হবে আমাদের পরবর্তী অন্য নতুন একটি ড্রামা নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।